আসসালামু আলাইকুম। চট্টগ্রাম থেকে মাইশা মালিহা বলছি, লাইফ উইথ মালিহা অ্যান্ড নাইমের আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা ছিল আমাদের মক্কায় চতুর্থ দিন, আর এটা আমাদের দুপুরের লাঞ্চ ছিল। এখানে ওরা আমাদেরকে আমরা যেই ট্রাভেল এজেন্সি থেকে গিয়েছিলাম, আমরা তো খাবার নিয়ে নিয়েছিলাম, 3 বেলার খাবার। তো ওরা আমাদেরকে চায়ের জন্য এক্সট্রা কাপ অ্যান্ড মিল্ক যেটা ছিল ওটা দিয়েছে। আর এইভাবে প্রত্যেক দিন দুপুরে আর রাত্রে ওরা আমাদেরকে খাবার হোটেল রুমে দিয়ে যেত। আমাদের প্যাকেজের সাথে ফুডটা ইনক্লুডেড ছিল। আপনারা যারা প্রথমবার ওমরা হজ করতে বা হজ করতে যাবেন, আমি যেহেতু ওমরা হজের ব্যাপারে জানি তাই বলবো, যারা ওমরা হজ করতে যাবেন তারা আপনাদের এজেন্সির সাথে বা যে হোটেলে আপনারা থাকবেন সেই হোটেলে খাবারের যেই চুক্তিটা সেটা করে নেবেন। কেন কি, আপনি যদি খাবারটা বাইরে নিজ দায়িত্বে খাওয়ার জন্য চিন্তা করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার আলাদা একটা প্রেশার হয়ে যাবে। প্রতি বেলা গিয়ে গিয়ে খুঁজে কোন হোটেলে খাবার ভালো সেখানে গিয়ে খেতে হবে, অনেকটা সময় অপচয় হবে। তো কথা বলতে বলতে আমরা সেদিন বের হয়ে গেছিলাম লাঞ্চ করে। আমার ভাইয়া আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো, বেশ কয়েকটা জায়গা ঘুরেছি আমরা। আজকে ব্লগগুলোতে পর্ব আকারে সেই জায়গাগুলো শেয়ার করব। তারই মধ্যে মাঝখানে ভাইয়া আমাকে একটা সুপার শপে নিয়ে গিয়েছিলো, বলছিল যে তোমার কিছু লাগবে কিনা কিনো। তো আমি টুকটাক খাওয়া দাওয়া কিনেছিলাম, আর এখানে দেখেন আমি ভিডিও করে এনেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কোথাও যাব আর সেসব মার্কেট, সেই দেশের কোনো মার্কেট, সুপার শপ বা পাইকারি বাজারগুলো ঘুরবো না, তা কখনো হয় না। তো এখানেও আমি সুপার শপে ঢুকে ভিডিও করছিলাম। একদমই আমাদের দেশের সুপার শপের মতোই, তবে ওদের সুপার শপে একদম A to Z সব কিছু আছে, খাবার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আছে। তো এইখানে দেখেন এই যে রেডি ফুড, আবার এখানে অনেক রকমের খাবার, বিভিন্ন দেশের খাবার, যেহেতু অনেক দেশ থেকেই মানুষ যায়, সব রকমের খাবার, সব রকমের আচার, সব রকমের ডেজার্ট, অনেক কিছু, ফ্রোজেন ফুড, সব কিছু ওরা রেখে দিয়েছে। আর দামও কিছুটা সুলভ। আমাদের দেশে দেখা যায় এই ধরনের সুপার শপে অনেক বেশি দাম থাকে, কিন্তু আমি ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে রিয়ালে হিসাব করলে ওদের দেশে দাম কম। ওরা হচ্ছে আমাদের দেশের তুলনায় দাম অনেক কম। তো এখানে টয় সেকশন ছিল, আমি ঘুরে ঘুরে ওই যে দেখেন যেখানে ক্রোকারিজ সেখানে চলে গেছি। আর এই যে দেখেন ওদের এখানে কি সুন্দর সুন্দর ক্রোকারিজ, সব ধরনের দেখছি যে ধরনের কাপ, বোল, বাটিগুলোতে নিয়মিত রান্না হয় সেগুলো। এবং এই যে এটা হচ্ছে ওদের হোম ডেকোর সেকশন। এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বেডশিট, পিলো কভার, বেড কভার, তারপরে এই যে বিভিন্ন রকমের পাপোশ, বেড, ম্যাট্রেস, ঝুড়ি, সেই সাথে বাসা সাজানোর যা কিছু, সব কিছু দেখলাম যে এখানে অনেক অনেক অনেক। আর আমি এই জায়গায় যেহেতু আমি একা ঢুকেছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে কিছু কিনলে কিনো। এই যে টেরাকোটা পটগুলো দেখতে পাচ্ছেন পানির, অনেক সুন্দর। তো আমি যেহেতু একা ঢুকেছিলাম, আর ভাইয়া এই যে এতগুলো স্ন্যাক্স কিনে দিয়েছে। তো আমরা গাড়িতে খাবো, খেতে খেতে আমাদের আজকে অনেক লং জার্নি। আমরা অনেকটা পথ গাড়ি দিয়ে জার্নি করে দেন যাব হচ্ছে আমাদের গন্তব্যে। আমরা এখানে সেদিন 3টা থেকে 4টা হিস্টোরিক্যাল স্পট ভিজিট করেছিলাম। এর মধ্যে বেশ কয়েকটা মসজিদ ছিল যেখানে আমরা নামাজ আদায় করেছি। তারপর আপনার ছিল আমাদের যে একটা হিস্ট্রি আছে না, ইসলামিক হিস্ট্রি, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বুড়ি হচ্ছে নামাজে যাওয়ার সময় কাঁটা দিয়ে দিত, এবং সেই কাঁটাগুলো নবীজি সরিয়ে তারপরে নামাজে যেত। আর একদিন দেখলো যে কাঁটা নেই, দেন তারপর নবীজি যখন গিয়ে দেখলো বুড়ির বাড়িতে, বুড়ি অনেক অসুস্থ, সেবার সুস্থতা করে ওনাকে সুস্থ করে তুললো। তারপরে গিয়ে উনি ইসলাম গ্রহণ করে ফেললো, যেহেতু উনি দেখলো যে আমাদের নবীজি কত উদার, কত মহান। আমরা ওই জায়গায় গিয়েছি, বুড়ির বাড়িটা দেখেছি, ওটা এখনও ওরকম আছে, এবং এটা সৌদি আরবের সরকার ওইভাবে রেখে দিয়েছে মানুষ দেখার জন্য। এবং ওইখানে গিয়ে আমরা কি কি যে দেখেছি আপনাদেরকে ভিডিওতে সব শেয়ার করব। আর এই দেখেন আমাদের যাওয়ার রাস্তাটা
এত সুন্দর সুবহানাল্লাহ। সৌদি আরবের রাস্তাগুলো খুবই সুন্দর, দোনো দিকে পাহাড়, মাঝখানে রোড। আর আমার তো আলাদা করে বলার কিছু নেই, আমরা যেহেতু বাংলাদেশ থেকে গিয়েছি, ওদের সব কিছুই আমাদের অনেক ভালো লাগছিল, কারণ আমরা তো এত ওয়েল অর্গানাইজড, এত সুন্দর পরিবেশ কখনো দেখি না, খুব কম দেখি, যেটা অস্বীকার করার কিছু নেই। এবং এই যে দেখেন এই রাস্তাগুলো, এবং ওই যে উপরে দেখা যাচ্ছে যে অনেক উঁচুতে অনেকগুলো কেবল কার, এবং আমি এখন পর্যন্ত কেবল কারে চড়িনি, আমার হাজব্যান্ড চড়েছে। তো আমার ছেলে এখানে খুব আবদার করছিল যে আমি কেবল কারে চড়বো, কিন্তু আমাদের যেহেতু একটা জায়গায় যাওয়া ফিক্স ছিল, মাঝখান থেকে এখানে নামলে সময় নষ্ট হতো। আমাদের যেহেতু আমরা তখন মক্কায় অবস্থান করছিলাম, প্রতি ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়াটা অনেক বড় একটা বিষয় ছিল। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে ওমরা করতে গিয়ে আমরা এতদিকে ঘোরাঘুরি করছি। আমাদের আসলে যখন ওমরায় যাই, আমরা যত অধিকবার ওমরা হজ পালন করতে পারি, ততই একটা মনের স্যাটিসফ্যাকশান কাজ করে যে হ্যাঁ, আমার অনেকবার ওমরা করা হলো। কেউ কেউ আছে একবারই করে, আবার কেউ কেউ আছে যতদিন থাকে প্রতিদিনই করে। হ্যাঁ, আর আমরাও আলহামদুলিল্লাহ 4-5 বারের উপর করে করেছি। আমার হাজব্যান্ড তো অনেকবার করেছে, আমি ছোট বাচ্চা নিয়েও 4-5 বার করেছি। তো এর মাঝখানে যেহেতু আমরা 7 দিন মক্কায় ছিলাম, আমরা কিন্তু ফাঁকে ফাঁকে হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘুরে দেখেছি। এই যে আজকে যাচ্ছি যে হিস্টোরিক্যাল প্লেসগুলোতে, এগুলোতে কিন্তু আমাদের এজেন্সি থেকে নিয়ে যাওয়া হয়নি, আমাদেরকে যেহেতু আমার ভাইয়া ছিল উনি নিয়ে গেছে। আপনারা যদি এই জায়গাগুলোতে ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, সৌদি আরবে গিয়ে মাত্র মক্কায় আপনারা কোনো একটা বাঙালি ড্রাইভার ভাইকে ঠিক করে ফেলবেন, আর ওনার সাথে চুক্তি করে ফেলবেন যে উনি আপনাদেরকে এই এই জায়গাগুলোতে নিয়ে যাবে, এবং আপনারা ওনাকে ট্রিপ শেষে একটা ভাড়া দিয়ে দেবেন, মানে সৌদি আরবের টাকায় 300 রিয়াল বা 400 রিয়াল এভাবে করে দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের হিস্টোরিক্যাল প্লেসগুলো ঘোরা হয়ে যাবে, যদি আপনাদের এজেন্সি থেকে ওইখানে নাও নিয়ে যাওয়া হয়। এটা কেন বললাম জানেন, অনেকেই জানি, আমাদের সাথেও এমন অনেকে গিয়েছিলেন যারা এই জায়গাগুলো চিনেও না, জানেও না, জানবে কোথা থেকে, ওরা তো প্রথমবার সৌদি আরব গেছে, ওদেরকে বলার কেউ নাই ওখানে, যাদের কেউ নাই তারা তো জানবে না, স্বাভাবিক ব্যাপার। তো আপনারা আমার ভিডিও থেকে যদি জানেন বা এরকম কেউ যদি থাকেন যে হ্যাঁ যাচ্ছেন কিন্তু কিছু চেনেন না, অবশ্যই আপনাদের হোটেলে যে ম্যানেজার বা স্টাফ থাকবে ওদেরকে বললে ওনারা আপনাদেরকে একজন ড্রাইভারের খোঁজ দিয়ে দিবে। আর ভয়ের কিছু নেই, ওখানে সবাই খুব বিশ্বস্ত, যেহেতু ওটা আমাদের আল্লাহর ঘরের শহর, ওখানে আল্লাহকে সবাই খুব ভয় পায়, ভয় পাওয়ার মতো কিছু নেই। সাবধান থাকবেন, তবে আপনাদেরকে ড্রাইভার যদি এসব জায়গায় নিয়ে যায় আপনাদের ঘুরে দেখা হবে। এই যে একটা পাহাড় দেখছেন না উপরে, এই পাহাড়টা না পুরোটা একটা মানে মানুষ থাকে এই পাহাড়ের ফাঁকে ফাঁকে, মানে এটা একটা পুরোটা বাসস্থান, দেখে কি বোঝার উপায় আছে। এবং এখানে কি নেই জানেন, রাত্রেবেলা যখন আমরা ফেরত আসছিলাম, এখানে ইলেকট্রিসিটিতে মানে আলো ঝলমল করছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আমি শুধু অবাক হচ্ছিলাম যে এত সুন্দর সুবহানাল্লাহ। তো এইখানে গরমটা দেখেন, এখানে প্রায় তখন অনেক বেশি হিট ছিল, আমরা গাড়ির ভিতরে এসিতেও ঘামছিলাম, এত গরম লাগছিল। আর যেহেতু পাহাড়ের উপর উঠছি, আস্তে আস্তে কিন্তু তখন তাপমাত্রাটা মানে গরম দেখাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হচ্ছিল, মানে এক অদ্ভুত অনুভূতি, এদিক থেকে গরম লাগছে আবার পাহাড়ে উঠতে উঠতে ঠান্ডা লাগছে। আর একটা জিনিস খেয়াল করেন আপনারা, ওই যে দেখেন পাহাড়ে উপরের দিকে পাথর পাথর কিন্তু, হ্যাঁ, এই পাথরগুলো কিন্তু যদি ধসে পড়ে নিচে যে গাড়িগুলো আছে এগুলোর উপর পড়বে, কিন্তু আল্লাহর কি অদ্ভুত মহিমা, এই পাথরগুলো ওখানে যেভাবে আছে এভাবেই আছে। ভাইয়া বলল যে এগুলো এভাবেই থাকে, পড়ে না, মানে ভেঙে পড়ে না, যদি কেউ কেটে না নেয় সেই ক্ষেত্রে ভেঙে এটা নিচে পড়ে না। এবং আমি জানি না আমার ভিডিওতে কি বোঝা যাচ্ছে, এই রাস্তাটা দেখেন পুরাটা একটা মানে বাঁকে বাঁকে, মানে আমাদের একটা চট্টগ্রামে একটা জায়গা আছে জিলাপি, জিলাপি রাস্তা বলে, জিলাপি পাহাড় বলে, ঠিক ওরকম একদম জিলাপি পাহাড়ের মতো। আর এত সুন্দর, মানে গাড়িগুলো দেখেন কি স্মুথলি যাচ্ছে, কোনো ওভারটেকিং নেই, কিছু নেই, মানে সুন্দর স্মুথ একটা জার্নি ছিল। এত লম্বা একটা জার্নি ছিল, আমরা লাঞ্চ করে বের হয়েছিলাম প্রায় 1:30টার দিকে। আমাদের ওখানে মানে আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছিলাম সেখানে যেতে যেতে আমাদের প্রায়
3:30টার দিকে 3:30টা বেজে যায়, মানে আমরা আসরের নামাজ পড়ি সেই মসজিদে যেয়ে। তো আমরা যখন ওখানে গেছি, মানে এতক্ষণ সময়ের জার্নি, কিন্তু একটুও কোমর ব্যথা হয়নি কিংবা খারাপ লাগেনি, বা এত লং জার্নি করছি সেটা ফিলই হয়নি। তো যেটা বলছিলাম, আপনারা যদি একদম কাউকে ওখানে না চিনে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পরিচিত ড্রাইভার ঠিক করে বা আপনার হোটেলের ম্যানেজারকে বলে, ড্রাইভারকে বলে দিলে ওনারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে। এবং এই জায়গাগুলো যেহেতু মূল শহর থেকে অনেকটা দূরে, আপনাদেরকে কখনো কোনো এজেন্সি নিয়ে যাবে না, আপনাদেরকে নিজ দায়িত্বে এইসব জায়গাগুলো ঘুরে দেখতে হবে। আর আপনারা যারা প্রথমবারের মতো মক্কায় যাবেন এবং দেখা গেল যে অনেক দিন সময় হাতে নিয়ে যাচ্ছেন, তো এই ধরনের হিস্টোরিক্যাল প্লেসগুলো আসলে ঘুরে দেখাই যায়, তাই না? আর দেখেন ওই যে সূর্যটা একদম মাথার উপরে। তো আমরা এখানে যাচ্ছিলাম, আমাদের প্রথমে যাওয়া ছিল একটা মসজিদে, এবং ওইখান থেকে আমরা গিয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকতেন, মানে মক্কা শরীফে উনি যেই জায়গাটাতে থাকতেন সেই বাসস্থানটাতে। আর গিয়েছি, এরপরে গিয়েছি বুড়ির বাড়িতে, মানে যেই বুড়ি আমাদের নবীজির পথে কাঁটা দিত। আর সেখান থেকে আমরা আরও একটা মসজিদে গিয়ে আমাদের মাগরিবের নামাজ আদায় করে দেন শহরে ব্যাক করেছি। আমরা সেদিন বেশ কয়েকটা জায়গার খাওয়া দাওয়া খেয়েছি, সামনের ব্লগগুলোতে সেগুলো শেয়ার করব। আপনারা যারা পছন্দ করেন এই ধরনের ব্লগ দেখতে পারেন ব্লগগুলো। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কোনো একটা অংশ একটু ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার এই লাইকটা কিন্তু আমার ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পাশেই থাকতে পারেন। মক্কা আর মদিনাতে আপনারা অনেক অনেক সাহাবিদের মসজিদ পাবেন আলাদা আলাদা করে। তো এটা ছিল একজন বিখ্যাত সাহাবি হজরত আব্বাসের মসজিদ, এবং হজরত আব্বাসের মসজিদে আমরা আসরের নামাজটা পড়ি। এবং যেতে যেতে এই যে দেখেন, এখানে অনেকগুলো বিশাল বড় পার্ক আছে, যেগুলো ওদের বছরে একবার সাজানো হয় 2 মাস 3 মাস 6 মাসের জন্য, এবং এখানে বাচ্চারা ঘুরতে আসে। আর এই যে আমরা পৌঁছে গেছি, এখানে আমরা গাড়ি থামিয়ে নেমেছি, এবং এই যে যাচ্ছি এখন, এটা হচ্ছে আব্বাস হজরত আব্বাসের মসজিদ। এবং এখানে ছেলে মেয়ে আলাদা করা আছে, মেয়েদের নামাজের স্থান আলাদা, ছেলেদের নামাজের স্থান আলাদা। আর আমার সবচেয়ে কী জিনিস ভালো লেগেছে জানেন, যে সৌদি আরবের মতো জায়গা, যেটা পৃথিবীর সবচেয়ে বড় মুসলিমদের একটা জায়গা, সেখানে কিন্তু মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা মসজিদ আছে, আলাদা জায়গা আছে, অথচ বাংলাদেশে নেই। বাংলাদেশে মেয়েদের নামাজ পড়ার জন্য কোনো মসজিদ নেই। তো এই যে এখানে এমন অনেক বয়স্ক মানুষ ছিলেন, যাদের কাছে অনেক রকম গল্প শুনছিলেন সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে। তা আমরা নামাজ আদায় করে আবার বের হয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে ভিডিওতে কিন্তু শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগছে, কেউ বোর হচ্ছেন না। এই পাহাড়টাকে সৌদি আরবে বলা হয় তাইফ পাহাড়। আর আমরা এখন যাচ্ছিলাম আমাদের নবীজি যে জায়গাটাতে কিছু সময়কাল ছিলেন, এবং ওখানে উনি খেজুর গাছ রুকেছিলেন, এবং ওই জায়গায় কিছুটা বাণিজ্যিকও ছিল, মানে কেনা বেচা হতো, একটু হাট বাজারের মতো বসতো, ওই জায়গাটাতে যাচ্ছি। তো এইখান থেকে আবার আমরা আরেকটা মসজিদে গিয়েছি, যে মসজিদে আমাদের নবীজিকে জখম করা হয়েছিল, মানে ওই জায়গাটাতে আমাদের নবীজিকে জখম করা হয়েছিল, এবং ওখানে ওনার শরীরের রক্তপাতও হয়েছে। এবং সৌদি সরকার ওই প্রতিটা জিনিস স্পট ওইখানে ওইভাবে রাখার চেষ্টা করছে। আজকে এতগুলো বছর পরও মানুষ যাচ্ছে ওই জিনিসগুলো দেখতে। এবং এই যে দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটাতে, এখানে ওরা প্রত্যেকটা জিনিসের একটা করে ছবি, মানে কাল্পনিক বা যেভাবে ওই সময়কার ছিল ওই ধরনের একটা ছবি রেখেছে। কি হিস্টোরি ছিল এই ঘটনার পিছনে, সেই হিস্টোরিটা ওখানে লিখে রেখেছে। বেশ অনেক আগের ব্লগ, আমি তাই একদম পরিষ্কারভাবে বলতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। এই যে এখানে ছবিতে দেখা যাচ্ছে, গল্পটাও লেখা আছে যে কী কারণে কি হয়েছিল, কোন সালে, এবং এই জায়গাগুলো কারা ব্যবহার করতো, কোন সাহাবীরা এখানে থেকেছেন, কি হয়েছে না হয়েছে, প্রত্যেকটা ডিটেলস। তো আমি এইখানে ঘুরে ঘুরে দেখছিলাম, এবং এখানে একটা ছোট করে
টি স্টেশনের মতো আছে এবং দোকানের মতো আছে। এবং এই যে বাড়িগুলো, ঘরগুলো, এগুলো ওরা এখন কিছুটা নিজেদের মতো করে যত্ন আত্তি করছে, কিন্তু এখনও ওরা বলছে যে এইগুলো ওই সময়কার বাড়িঘর, মানে ওরা চেষ্টা করছে এগুলো ধরে রাখার, মানে কোনো কিছু ভেঙে ফেলেনি বা পুরনো জিনিসটাকে নতুন করেনি, একদম যেরকম ছিল সেরকম রাখার চেষ্টা করছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাই। এরপরে আমরা মাগরিবের নামাজ আদায় করতে চলে যাই ওই মসজিদে যেখানে আমাদের নবীজিকে জখম করা হয়েছিল, এবং ওই মসজিদটা ঘুরে দেখে ওখানে নামাজ আদায় করে আমরা আমাদের হোটেলে ফেরত আসার জন্য রিটার্ন করি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে যারা এতক্ষণ সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।